এমন কি উদ্বেগ উৎকণ্ঠার জায়গা আছে যে সামনে আসলে মুখোমুখি জায়গায় যাবে? এখন তো বাকযুদ্ধের মধ্যে দেখছি এনসিপি বনাম বিএনপি, এখন এমনকি ডক্টর ইউনূসের সাথে সরাসরি বাকযুদ্ধ একদম দেখাই যাচ্ছে। বিএনপির সামনে কি এরকম রাজপথেও কোনো মুখোমুখি অবস্থানে যাওয়ার ব্যাপার আছে, নাকি আপনারা কোনো ছাড় দেবার জায়গায় যেতে চাইবেন বা যাবেন? দেখেন, একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপির যেমন একটি স্বাতন্ত্রতা আছে, এনসিপির একটি স্বাতন্ত্রতা আছে। কিন্তু এনসিপি একটি গণ অভ্যুত্থানের দল হিসেবে তাদের সাথে এই যে 2024-এর যে গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছে তাদের প্রতি একটি অলিখিত কমিটমেন্ট আছে। সেটি হচ্ছে তারা একটি বাংলাদেশ নামক যে রাষ্ট্র ব্যবস্থা ছিল সেদিকে সংস্কার করবে, এই দেশের প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে ফাংশন করবে, রাষ্ট্র হিসেবে দাঁড়াতে দেবে। এখন আপনার যদি বেসিক সংস্কারগুলো যদি আপনি না করেন নির্বাচনের আগে, তাহলে বাংলাদেশ আসলে রাষ্ট্র হিসেবে দাঁড়াবে না। যেমন হচ্ছে বিএনপি থেকে বলা হচ্ছে যে এই সরকার চাইলে এই সেপ্টেম্বরে নির্বাচন দিতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি এই সেপ্টেম্বরে যদি নির্বাচন দিতে চান, তাহলে বর্তমান যে পক্ষপাত দুষ্ট যে নির্বাচন কমিশনার তারা কি আসলেই পারবে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে? সেটি কিন্তু সম্ভব হবে না। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন আমাদের যে আহ, পুলিশ যে সংস্কার, সেখানে কোনো ধরনের সংস্কার আসে না। আপনি দেখেন যে এখন এই যে যারা চাঁদাবাজের দায়ে অভিযুক্ত কাউকে গ্রেফতার করা হলে দেখা যাচ্ছে তাকে পুলিশের থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক এইরকম পুলিশ ব্যবস্থা রেখে আপনি যখন আপনারাও নির্বাচন যাচ্ছেন আবার দিবেন, তাদেরকে তাদেরকে বের যখন করে আনতে? নির্বাচন দিবেন তখন দেখবেন যে আপনার ব্যালট বাক্সেও এইভাবে আসলে ছিনিয়ে নিয়ে যাবে। তারপর আপনি দেখেন প্রশাসনিক যে সংস্কার, এই সংস্কারটি হয়নি। গত তিনটা ইলেকশন যারা ভোট চুরি করতে যারা সহযোগিতা করেছে, সেই প্রশাসনের মধ্যেও কোনো সংস্কার আসেনি। তো এখন এই ধরনের সংস্কার ব্যতীত আপনি যদি নির্বাচনটি দেন, তাহলে আসলে এটি কোনো ফ্রুটফুল নির্বাচন হবে না। আমরা যেটি মনে করি যে আপনার পোস্ট ইলেকশন এবং প্রি ইলেকশন যে ভায়োলেন্স, বাংলাদেশে ইলেকশনের যে আপনি যদি একটু গবেষণা করে দেখেন, সেখানে আসলে এই ভায়োলেন্সটা আসলে ব্যাপক। তো যে কারণে আপনি যদি এই ভায়োলেন্সটা কমাতে চান, তাহলে আসলে একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন করতে হবে, প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে, পুলিশ এবং প্রশাসনের সংস্কার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি আমি নির্বাচন যাওয়ার জনাব পরে মিরাজ ভাই এই প্রশ্নটি আপনাকে করছিলাম যে এই যে 9 থেকে 10 মাস সময় হতে যাচ্ছে, কি সংস্কার হলো যে সংস্কারের জন্য এই সরকারের উপর আস্থা রাখা যাবে সামনে? আচ্ছা শারমিন, শারমিন, আমি মিরাজকে একটা প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই। জনাব মিরাজ, আশা করি এটা জানেন যে প্রথম যে 6টা কমিশন হয়েছে সেগুলো নিয়ে ঐকমত্য কমিশন বসছে। এর মধ্যে 5টা কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা হচ্ছে, পুলিশ কমিশন নিয়ে আলোচনাও হচ্ছে না। কারণ পুলিশ কমিশনের যতগুলো রিপোর্ট আছে প্রত্যেকটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করে ফেলার জন্য বলা হয়েছে। পুলিশ কমিশনের একটাও এখনো কেন কার্যকর করা হয়নি তাহলে? এই যে 3-4 মাস চলে গেল। আমি আবারও বলছি, পুলিশ কমিশনের কোন রিপোর্ট নিয়ে ঐকমত্য কমিশন দলগুলোর সাথে আলোচনা করছে না। এই ইস্যুটা আমি হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটা প্রেস বিজ্ঞপ্তিতে তারা ওখানে উল্লেখ করেছে যে পুলিশ সংস্কার কমিশন এটা এক্সিকিউটিভ অর্ডারই তারা করতে পারে। ওই জায়গা থেকে আমরা সরকারের সমালোচনা করছি, আমরা বলছি যে এই কাজগুলো দ্রুত করা উচিত। না, তাহলে একটু খেয়াল করি মিরাজ, আমি একটু বলি, ডক্টর ইউনূস নিজে বলছেন যে নির্বাচনের যে নিরাপত্তা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা ঠিক নেই বলে উনি নির্বাচন খারাপ হতে পারে, এবং আপনি বলছেন ঠিক আছে যে এই নিরাপত্তা পরিস্থিতির মধ্যে হবে না। তো ওনাকে কে ঠেকিয়েছে পুলিশের সংস্কার করে সব ঠিকঠাক করতে? ওনাকে কে বাধা দিচ্ছে? এক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে আপনার আমি যেটি বলতে চাচ্ছি, তাদের সেই প্রেস বিজ্ঞপ্তিটি যেটি দিয়েছেন তার পদত্যাগের ইস্যুতে, সেখানে বলা হচ্ছে যে তাকে বিভিন্ন সংস্থা দ্বারা তাকে জিম্মি করা হয়েছে, রাজনৈতিক দলগুলোরও অসহযোগিতা আছে, এবং হচ্ছে বিদেশি রাষ্ট্রগুলোরও এখানে আসলে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। এখন অনেকেই চায় না এখানে বাংলাদেশ একটি রাষ্ট্র হিসেবে দাঁড়ায়। কারণ আমরা এই নির্বাচনের পরে যেই সরকারই আসুক, আমরা চাই যে এই সরকার আসলে একটা ভালো একটা স্টেবল সরকার থাকে। কিন্তু হচ্ছে আপনি কেবল নির্বাচনের দাবিতে সকল সংস্কার আপনি জিয়ে রেখে সবগুলো সংস্কার নির্বাচিত সরকার হিসেবে করবে, এই ধরনের ধারণা, এই ধরনের ফ্রেমওয়ার্ক থেকে বের হয়ে আসতে হবে। যেমন হচ্ছে, আপনি যদি নির্বাচনের জন্য যদি সব সংস্কার জিয়ে রাখেন, তাহলে যেই নির্বাচিত সরকার আসবে, এই নির্বাচিত সরকার এসে কিন্তু আমি যেটা প্রথমেই বলেছি, তারা কিন্তু আসলে পুলিশ সংস্কার ওইভাবে হাত দিতে পারবে না। সেখানে পুলিশদের সরাসরি বিরোধিতা তারা করবে। তারা আমলাতান্ত্রিক কাঠামোতে তারা খুব বেশি সংস্কার নিয়ে আসতে পারবে না, আমলাতান্ত্রিক তারা বিরোধিতায় করবে। এবং নির্বাচন যেই, আপনি দেখেন আওয়ামী লীগ তিনটা ইলেকশনে তারা কিভাবে টিকে ছিল, তাদেরকে এখানে দিল্লি সরাসরি ব্যাকআপ দিয়েছে। কিন্তু নির্বাচনের পরে যেই সরকারটা আসবে তাকে কিন্তু কোনো বিদেশি শক্তি তাকে ব্যাকআপ দিবে না। এবং যেই সরকারের নির্বাচনের পরে আসবে তাকে কিন্তু গুড গভর্নেন্স দিয়ে টিকে থাকতে হবে, ভালো শাসন দিয়ে টিকে থাকতে হবে। যে কারণে আমরা বলছি এই সরকারের অধীনে আপনি এটাকে যেহেতু আপনারাই অনির্বাচিত সরকার বারবার বলছেন কিংবা নন পলিটিক্যাল সরকার বলছেন, তাহলে এই সরকারের অধীনে আপনারা আমলাতান্ত্রিক সংস্কারটা করানোর জন্য সবাই জোর দেন। তো এই হচ্ছে সরকারের না কেন অধীনে আপনি মিরাজ মিয়া, বিচারের হচ্ছে না জন্য, কেন সেই সংস্কারটা? আমিও তো সেই এটা প্রশ্নটাই হচ্ছে না করছি যে সেখানে 9 থেকে 10 মাস রাজনৈতিক, হয়ে যাচ্ছে, সংস্কারগুলো হচ্ছে না কেন? কোন সংস্কারটা হলো আসলে যে আরো একটু সময় দেব এই সরকারকে সামনের কাজগুলো করবার জন্য?
দেখেন, এই সংস্কারের জন্য কিন্তু আপনাকে নির্বাচনের ডেট আসলে পিছাতে হবে না। নির্বাচন যে ডিসেম্বর থেকে জুন, এই ডেটের মধ্যে আপনি নির্বাচন করবেন। যদি আসলে রাজনৈতিক দলগুলো এখানে প্রপারলি সহযোগিতা করে, তাহলে এই স্বল্প সময়ের মধ্যে আসলে অনেকগুলো সংস্কার কাজ বাস্তবায়ন সম্ভব। কিন্তু আমরা আসলে এই রাজনৈতিক দলগুলোর স্পষ্ট অসহযোগিতা দেখতে পাচ্ছি, এবং সংস্কারের বিরুদ্ধে আসলে তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে দাঁড়িয়েছে। এই কারণে আমরা মনে করছি যে এই সরকার যারা আছে তাদের এখন রাজনৈতিক দলের পাশাপাশি হুম। জনগণ আসলে কি চায় সেটাকে গুরুত্ব দিতে হবে।